আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ইংরেজির আর্টিকেল এর চমৎকার ৯ নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের স্পেশাল ৯ নাম্বার লেকচারে আমরা আলোচনা করব ইউজ অফ আর্টিকেল দা, অর্থাৎ আমাদের আর্টিকেল দা এর ব্যবহার নিয়ে আজকের ক্লাসে আলোচনা শুরু হবে। বিগত ৮টা ক্লাসে আমরা কিন্তু এ এবং এন এর আলোচনা করেছিলাম। তো আজকের আমাদের ৯ নাম্বার ক্লাসে আমাদের শুরু হচ্ছে আর্টিকেল অফ দা এর ব্যবহার। তো সবাইকে বলতেছি আমাদের আজকে ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমি পড়াচ্ছিলাম, তো এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। তোমরা মনে রাখবা, যখনই ক্লাসটা দেরি হচ্ছে তার মানে আমি ক্লাস নিচ্ছি বা ব্যস্ত আছি। আমি যখন ক্লাস নিব না তোমাদের জানা দিব গ্রুপে, আর যখন দেখতেছো দেরি হচ্ছে তার মানে মনে করবা যে আমি অন্য একটা ক্লাস নিচ্ছি, আসতে একটু লেট হবে, তোমরা অপেক্ষা করবা। আমাদের আজকে ক্লাসে অনেকদিন পর আমাদের সেই স্টুডেন্ট জয়েন করছো, ৩ জন স্টুডেন্ট, আফিফা, ইফতি আর হচ্ছে রিমসা। থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য, খুশি হলাম। আর আমি আশা করি এখন থেকে তোমাদের এই ক্লাসগুলোতে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স প্রত্যেক দিন দেখতে চাই, এবং তোমাদের নিয়ে আমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্মের যে অগ্রযাত্রা সেটা আরও সুন্দর করে আমি চেষ্টা করতেছি নেওয়ার জন্য। তোমরা একটু চেষ্টা করো নিয়মিত আমাদের এই ক্লাসগুলো করার জন্য, আর যা যা বাড়ি কাজ দিয়ে সেই বাড়ি কাজটা কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। ইউজ অফ আর্টিকেল দা এর ব্যবহারে আমরা কি জানবো, কি শিখবো? আমরা কিন্তু সবাই জানি, সে ছোট্টবেলা পড়ছিলাম যে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝাইলে আমাদের দা ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি, কোনো কিছু যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে আমাদের সেখানে কি ব্যবহার করা হয়? আর্টিকেল দা ব্যবহার করা হয়। তো এই জিনিসটাকে আমরা আজকে একটু গ্রামারের মাধ্যমে শিখতেছি। এটা হচ্ছে আমাদের একটু ভিন্ন রকম উপায় শেখা। তো আমরা ১ নাম্বার রুলস নিয়ে আজকে আলোচনা শুরু করলাম। তো আমাদের রুলস ১ নাম্বার রুলসের আলোচনা, আমি একটু জুমটা ঠিক করি, হ্যাঁ একটু ওয়েট করো, সব একটু দেখো, আমি একটু জুমটা ঠিক করে নিচ্ছি, তারপর আমি আলোচনা শুরু করতেছি। একটু মনোযোগ দিও সবাই, হ্যাঁ একটু ওয়েট। আচ্ছা, জুমটা ঠিক হচ্ছে না তো পুরোপুরি, এই জন্য আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমি তারপর চেষ্টা করি যতটুকু সময় জুমটা ঠিক করতে পারলে ভালো হয়, একটু সময় দাও। জুমটাও আসলে এটা দেখা যায় বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়, এই হচ্ছে মূল সমস্যা। হ্যাঁ এবার ঠিক আছে। তো শুরু করলাম। রুলস ১, কোনো ব্যক্তি অথবা বস্তু অথবা দোষ অথবা গুণ অথবা অবস্থা অথবা স্থান অথবা বিষয় অথবা ঘটনা অথবা সময় অথবা অঞ্চল ইত্যাদি, এই বিষয়গুলো যদি নির্দিষ্ট করে বোঝায় বা বুঝালে তার পূর্বে সবসময় আর্টিকেল দা বসবে। আর্টিকেল দা বসবে, এটা হচ্ছে আর্টিকেল দা এর প্রথম ব্যবহার। আমরা কিন্তু এটা অনেকেই জানি, অনেক আগে থেকে এটা পড়ে আসছি যে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বুঝালেই তার পূর্বে আর্টিকেল কি বসে? দা বসে। তো সবাইকে বলতেছি, যারা যারা ক্লাসটা দেখতেছো সবার এখানে কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানো, রেসপন্স করো, কথা বলো, একটু রেসপন্স করো। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? সব ঠিকঠাক আছে? আচ্ছা, এখন দেখো তো, হ্যাঁ তো এখন দেখো আমাদের আর্টিকেল দায়ের জন্য প্রথম যে রুলস আমরা পড়ছি সেই রুলসটা আমাদের কমপ্লিট। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমাদের এই রুলস অনুযায়ী আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন মানে কি? যে সকল নাউনকে গণনা করা যায় না, যে সকল নাউনকে কি করা যায় না? গণনা করা যায় না, তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন পানি, থ্যাংক ইউ রবি, জয়েন করছো, খুশ হলাম। যেমন হচ্ছে কি পানি, পানি হচ্ছে একটা নাম। এখন পানি কি গণনা করা যায়? গণনা করা যায় না। তো এইটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো যে সকল নাউনকে আমাদের গণনা করা যায় না তাদেরকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন বলা হয়। তো ওই সকল নাউনের ক্ষেত্রেই আমাদের কি বসে না? আর্টিকেল বসে না। কিন্তু এখানে কথা আছে, যদি আমাদের ওই আনকাউন্টেবল নাউন যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে অবশ্যই তার পূর্বে কি বসবে? দা বসবে। এটা হচ্ছে একটা স্পেশাল নিয়ম, মনে রাখবা। আমরা আসলে দায়ের ব্যবহার পড়তেছি, তো এই জন্য আমরা এই নিয়মটা মনে রাখবো যে আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসবে না। কিন্তু সেই আনকাউন্টেবল নাউন যদি নির্দিষ্ট হয়ে যায়, নির্দিষ্ট করে বুঝায় একটা সেন্টেন্সে, তাহলে অবশ্যই তার পূর্বে আর্টিকেল দা বসবে। এটা হচ্ছে সেই নিয়মটা। সবাইকে নিয়মটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো, একটু কথা বইলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে
এই অংশটা যে আছে, এই অংশটা আমরা বুঝবো কিভাবে? আমরা যখন একটা সেন্টেন্স দেখব, তার বাংলা অর্থটা বুঝবো যখন, তখন বুঝতে পারবো। থ্যাংক ইউ। আমরা এটা এখন বুঝতে পারবো না, যখন একটা সেন্টেন্স পড়বো তখন এর বাংলা অর্থ বুঝলেই বুঝতে পারবো যে এখানে কি আর্টিকেল এ হবে, নাকি অ্যান হবে, নাকি দা হবে। এটা আমি প্র্যাকটিস করার সময় বুঝাবো আস্তে আস্তে। তো এই দুইটা অংশের মাধ্যমে আমাদের প্রথম যে রুলস সেটা আমাদের আসলো। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ওয়ার্ডের প্র্যাকটিসে। আসলে আমরা প্রতিটা ক্লাসে যা করতেছি, আমরা আসলে রুলস অনুযায়ী জাস্ট পড়তেছি এবং পাশাপাশি প্র্যাকটিস করতেছি। কারণ কি, আমাদের গ্রামারের মেইন অংশ হচ্ছে প্র্যাকটিস। রুলস পড়লেই শুধু হবে না, রুলসের পাশাপাশি কি করতে হবে? প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আমরা তো রুলস পড়লাম যে আমাদের এই রুলসটা এরকম, এটা এরকম, কিন্তু এখন এইটা কীভাবে কাজ করে এটা যদি আমি প্র্যাকটিস না করি, তাহলে তো আমার এই রুলসটা পড়া কোনো উপকার হবে না, কোনো কাজ হবে না। তো আমরা চেষ্টা করব যখন এটা রুলস পড়বো বা একটা নিয়ম দেখব, সেই নিয়মের কয়েকটা ওয়ার্ড প্র্যাকটিস করার জন্য। তো এই জন্যই এইখানে আমি যা যা পড়াইছি তোমাদের, সেই জিনিসটাই আমি তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসের কিছু ওয়ার্ড দেখা আমি শেখাচ্ছি। তো মনোযোগ দিয়ে দেখো। তো আমি প্রথমত শুরু করলাম আমাদের ওয়ার্ড, এক একটা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আমাদের এক একটা বোর্ড পরীক্ষা আসছিল। তো আমাদের এই ওয়ার্ডগুলো একটা বাক্যের মধ্যে ছিল, সেই বাক্য থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে, এরপর আমি সাজাইছি আর কি এখানে। তো প্রথম যেই সেন্টেন্সটা আমাদের আসছে সেটা হচ্ছে ড্যাশ। প্রথমে আসছিল ড্যাশ, ড্যাশ লেখার পরে আসছিল পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। এখন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের বাংলা অর্থ তুমি যদি না পারো, তুমি বুঝতে পারবা না যে শূন্যস্থানে আমাদের আর্টিকেল এ হবে, নাকি অ্যান হবে, নাকি দা হবে। আমি তোমাদের আবার বলতেছি, আমাদের দা এর যত আর্টিকেলের শূন্যস্থান আছে, দা, বিশেষ করে দা, গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই রবি দিয়ে দিব। আমার এই যে নোটটা সবসময় গ্রুপ পেয়ে যাবা, ক্লাস শেষে দিয়ে দিব। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের দা এর জন্য যতগুলো আমাদের আর্টিকেলের শূন্যস্থান আছে, সবগুলোর জন্যই বাংলা অর্থ বুঝতে হবে। কারণ বাংলা অর্থ যদি বুঝতে পারি, আমি অবশ্যই এর যেই ওয়ার্ডে কি হবে, মানে আমাদের এখানে যে শূন্যস্থানে কি হবে, এটা ইজিলি বুঝতে পারবো। কিন্তু যদি বাংলা অর্থ বুঝতে না পারি, আমরা কিন্তু দায়ের ব্যবহারটা করতে পারবো না। সামির জয়েন করছো, ওয়ালাইকুম সালাম। নাবিলা জয়েন করছো, খুশি হলাম। তো আমাকে জানাও একটু বিষয়টা বুঝতে পারলা কিনা, যে আমাদের এই দায়ের ব্যবহার করতে অবশ্যই বাংলা অর্থ বুঝতে হবে। একটা ইংরেজি ওয়ার্ড পড়বা এবং লগে লগে তার বাংলা অর্থ বোঝার চেষ্টা করবা। আর বাংলা অর্থ যদি খুঁজে না পাও, চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিতে জাস্ট তুমি লিখবা যে এইটার বাংলা অর্থ কী, তারা উত্তর বলে দিবে। বা তোমাদের মোবাইলে ডিকশনারি আছে, ডিকশনারিতে লিখে দিলেই পেয়ে যাবা। তো পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ এর বাংলা কি হবে? পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশ তো বাংলাদেশি। পার্লামেন্ট তো এটা হচ্ছে একটা ভবন, বা এটা বলতে পারি আমরা সচিবালয় আর কি, বা অন্য একটা মাধ্যম। মানে এটা হচ্ছে একটা তোমার বাংলাদেশের একটা স্পেশাল জায়গা যেখানে আমাদের কাজ করা হয়। তো এখন এটার বাংলা অর্থ, হ্যাঁ, এটা হচ্ছে নাউন, ঠিক আছে। এই যে আমাদের এই যে দ্য পার্লামেন্ট অফ দ্য পার্লামেন্ট অফ দ্য বাংলাদেশ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যদিও পুরোপুরি নাউন না, কারণ নাউন হলে শুধু একটা নাম হইতো, এখানে একটা ফ্রেজ যুক্ত আছে। তো এখন এটা বাংলা অর্থ কি হবে? বাংলা অর্থটা হবে ঠিক এইরকম, যে বাংলাদেশের সংসদ ভবনটি। পার্লামেন্ট তো আমরা জানি এটা হচ্ছে একটা হাইফাই ভবন, যেটাকে আমরা বলি সংসদ ভবন। তো আমাদের এখানে বলতেছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ ভবনটি। এই যে এখানে কথাটা লিখছি বাংলায় টি, এই টি মানে হচ্ছে নির্দিষ্ট। আমাদের বাংলাদেশে তো অনেকগুলো ভবন আছে, এই ভবন, সেই ভবন, এটা ওইটা ওইটা। এখন কোন ভবনের কথা বলতেছে? বলতেছে পার্লামেন্ট অফ হাউস, অর্থাৎ সংসদ ভবন। এখন এই সংসদ ভবনটি নির্দিষ্ট করে বলা হচ্ছে এখানে, যে আমাদের এই সংসদ ভবনে কাজ করা হয়। সংসদ ভবনে কি করা হয়? বিভিন্ন আমার বাজেট পাস করা হয়, বিভিন্ন আয়োজন হয়, সেমিনার হয়। তো এই সংসদ ভবনকে যেহেতু এখানে ইন্ডিকেট করতেছে বা এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য আমাদের শূন্যস্থানে দা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ দ্য পার্লামেন্ট অফ হাউস, দ্য পার্লামেন্ট অফ হাউস অফ বাংলাদেশ, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। এই হচ্ছে তোমার এইভাবে শূন্যস্থানে অর্থটা বুঝে শূন্যস্থান পূরণ করার নিয়ম। একটু আমাকে জানাও বিষয়টা বুঝতে পারলা কিনা। সবাই রেসপন্স করো, যা যা আসো ক্লাসে, একটু আমাকে জানাও, রেসপন্স করে কথা বলো। বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তো এখন এই যে পার্লামেন্ট অফ দ্য হাউস, পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, যদি বাংলা অর্থ না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই শূন্যস্থানে কী বসাবো বুঝতে পারবো না। তো বাংলাদেশের সংসদ ভবনটি, হাউস মানে বাড়ি, বাংলাদেশ মানে বাংলাদেশ, পার্লামেন্ট মানে সংসদ ভবনটি,
বাংলাদেশের এই সংসদ ভবনটিতে আমাদের বিচার কাজ হয়, তারপর হচ্ছে বাজেট পাস হয়, সেমিনার হয়, ইটিসিটিসি। ওকে, খেয়াল রাখবা। তার মানে যেহেতু এখানে নির্দিষ্ট করতেছে যে বাংলাদেশের এই সংসদ ভবনটিকে নিয়ে কাজ করা হচ্ছে, এজন্য দা ব্যবহার করা হইল। ওকে, এবার নেক্সট পরবর্তী সেন্টেন্স। তো পরবর্তী সেন্টেন্সটা হচ্ছে 2 নাম্বার। আমি একটু জুম করে দেখাচ্ছি, একটু ওয়েট করো। পরবর্তী সেন্টেন্সটাও আমাদের বলতেছে এখানে কোনো না কোনো বোর্ড পরীক্ষা আসছে। ড্যাশ কি টু সাকসেস, ড্যাশ কি টু সাকসেস। এখানে আমাদের শূন্যস্থানে দা ব্যবহার করছি, দা কি টু সাকসেস। তো এখানে কি টু সাকসেসের মানে কি? সাকসেস মানে হচ্ছে সফলতা, কি মানে হচ্ছে চাবি। এখন তুমি একটু সাজাও যে সফলতার চাবি, সফলতার চাবি। এখন যদি বাংলাটা একটু সুন্দর করে সাজাতে পারো তাহলে এটা বাংলা অর্থ দাঁড়াবে ঠিক এরকম, সফলতার চাবিটি, সফলতার চাবিটি। সাকসেস মানে সফলতা, কি মানে চাবি, তাহলে সফলতার চাবি। আর আমাদের এখানে যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে সফলতার চাবিটির মাধ্যমে আমরা জীবনে উন্নতিও করতে পারি। সফলতার চাবিটি যার কাছে আছে সে জীবনে সাকসেস হয়। অর্থাৎ বলতেছে এখানে সফলতার চাবিটিকে, মানে সফলতার চাবিটিকে ইন্ডিকেট করা হচ্ছে বা নির্দিষ্ট করা হচ্ছে। আচ্ছা, টি কেন হবে? আসলে এখানে ওই টি কেন হবে নির্দিষ্ট করে বুঝাচ্ছি দেখে। দা কি টু সাকসেস অর্থাৎ সফলতার চাবিটি, সফলতার চাবিটি আমাদের সবার প্রয়োজন। এই যে চাবিটির কথা উল্লেখ করছি না, চাবিটি যদি বলতাম সফলতার চাবি, যদি বলতাম সফলতার চাবি, তাহলে সফলতার চাবি বলতে আসলে নির্দিষ্ট কোনো চাবিকে বোঝায় না, যে কোনো একটা চাবি, সফলতার চাবি যে কোনো কিছু হতে পারে। কিন্তু যদি বলা হয় সফলতার চাবিটি, সাপোজ যদি বললাম এই যে এটা হচ্ছে একটা চাবি, যে এটা একটা চাবি, এই চাবিটি সফলতার চাবি যদি বলি তাহলে কি বলবো, যে এই চাবিটি একটি সফলতার চাবি বা সফলতার চাবিটি। তো এখানে যেহেতু চাবিটা একটাই চাবি উল্লেখ করা হচ্ছে, একটাই নির্দিষ্ট, এই চাবিটাকেই সফলতার চাবি বলা হচ্ছে, এই জন্য এখানে দা ব্যবহার করা হচ্ছে। দা কি টু সাকসেস, সফলতার চাবিটি। এই জন্য আমরা টি ব্যবহার করছি নির্দিষ্ট করার জন্য, এই চাবিটার কথাই বলছে যেটা একটা সফলতার চাবি। ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই? একটু আমাকে জানাও তো, একটু ভয়েসে কথা বলো, বাকিরা রেসপন্স করো। আচ্ছা, তো এইভাবে আমাদের কি করতে হবে, হ্যাঁ এইভাবে আমাদের চেষ্টা করতে হবে এগুলো ওয়ার্ড বুঝে বুঝে উত্তর দেওয়ার জন্য। সফলতার চাবিটি, এই চাবিটার মধ্যে কি আছে, সফলতা লুকায়িত আছে। ওকে, এটা কমপ্লিট। এর পরবর্তী সেন্টেন্স, এর পরবর্তী সেন্টেন্স হচ্ছে ড্যাশ এক্সামিনেশন হল, ড্যাশ এক্সামিনেশন হল মানে দা এক্সামিনেশন হল। তো এখানে দা কেন হইল, এন হলো না কেন? এক্সামিনেশনে তো ই আছে, এন হলো না কেন? আসলে এখানে এক্সামিনেশন হলকে নির্দিষ্ট করা হচ্ছে যে এই পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আমাদের স্কুলে কলেজে পরীক্ষা হয় না, কোন কেন্দ্রে পরীক্ষা হয়, কোন কক্ষে পরীক্ষা হয়, যেই কক্ষে পরীক্ষা হয় সেই কক্ষকে কি করা হয়, নির্দিষ্ট করে বলা হয় যে হ্যাঁ এই কক্ষে পরীক্ষা হচ্ছে। তো লিখতেছি দ্য এক্সামিনেশন হল, পরীক্ষার কক্ষটি বা পরীক্ষার কেন্দ্রটি। ঠিক আছে, আমরা কিন্তু বলি এক্সাম হলে পরীক্ষা হয়, তো এক্সাম হলে তো নির্দিষ্ট, তাই না? এ সব হলে কি আর পরীক্ষা হয়? সব হলে পরীক্ষা হয় না, কিছু কিছু হলে দেখা যায় ক্লাস হয়, কিছু কিছু হলে তোমার দেখা যায় সভা হয়, সেমিনার হয়, সব হলে তার পরীক্ষা হয় না। তো যেই হলে পরীক্ষা হয় সেই হলটাকে বলা হয় পরীক্ষার কেন্দ্র বা পরীক্ষার হল, এই জন্য সেখানে নির্দিষ্ট করে দা ব্যবহার করা হচ্ছে। তো আমাদের যেই উত্তরটা হবে সেটা হচ্ছে কি পরীক্ষার হলটি, দ্য এক্সামিনেশন হল, পরীক্ষার হলটিতে তোমরা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার হলটিতে তোমরা পরীক্ষা দিচ্ছ। এই যে হলটি, এই হল মানে সেই পরীক্ষার হল যেখানে শুধু তুমি পরীক্ষা দাও বা তোমার আশেপাশে সকল ফ্রেন্ডরা পরীক্ষা দেয়, অন্য কোনো হলে পরীক্ষা হয় না, তোমাদের সেই হলের মধ্যে পরীক্ষা হয়। রুম নাম্বার 102, 103, 303, 403 এরকম, মানে যেই হলে শুধু পরীক্ষা হয় সেই পরীক্ষাটাই নির্দিষ্ট হল পরীক্ষার জন্য। তাহলে পরীক্ষার হলটি হচ্ছে একটা নির্দিষ্ট রুম, এজন্য দা ব্যবহার করা হচ্ছে, দা এক্সামিনেশন হল। সবাই কি ব্যাখ্যাগুলো বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, এরপরে থ্যাংক ইউ। ওকে, খুশ হলাম। এবার যাই নেক্সট। তো ফয়সাল মাহমুদ, এভাবে নিয়মিত ক্লাস করো, ক্লাস মিস দিও না, ঠিক আছে? আচ্ছা, এবার আশা করি বুঝতে পারছেন এতটুকু। এবার যাচ্ছি পরবর্তী 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে কি ড্যাশ মার্টায়ার্স, মার্টায়ার্স। তো এই মার্টায়ার্স এর অর্থ হচ্ছে তোমার, আচ্ছা অর্থটা বলো তো কি, কারো মনে আছে? মার্টায়ার্স অর্থ কি
দেখে কেউ বলতে পারো কিনা বা মনে আছে কিনা কারো? এনিওয়ান? আফিফা বলেছে, ইফতি, রিমসা মরণশীল। আসলে মরণশীল না, ওরকমই কিছু একটা, তবে আরেকটু মানে হাইলি কোয়ালিটি। আচ্ছা বলে দিই, এটা হচ্ছে শহীদ। হ্যাঁ, মার্টিয়ার্স অর্থ হচ্ছে কি শহীদরা। তো এখানে বলতেছে শহীদেরা, শহীদ যারা আছে তাই আর কি, শহীদরা। তো দা মার্টিয়ার্স, শহীদরা, এই শহীদরা। আমি যদি শুধু মার্টিয়ার্স লিখি তাহলে লিখবো শহীদরা, আর যদি বলি দা মার্টিয়ার্স তার মানে বোঝাবে এই শহীদরা। এই শহীদরা মানে কি? বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করে জীবন দিয়েছে, এই সকল শহীদরা আমাদের দেশের গর্ব। আমরা বলি না যে দেশের জন্য যুদ্ধ করে যারা শহীদ হয়েছে তার দেশের গর্বের সন্তান বা গর্বিত সন্তান। তো আমরা বলি এভাবে বাংলা যে এই দেশের জন্য যুদ্ধ করে যারা জীবন দিয়েছে এই সকল শহীদরা, এই যে এই সকল শহীদরা আমাদের দেশের জন্য গর্ব। তোমরা কি বাংলা কথা বুঝতে পারছো? বাংলা ভাষাটা বুঝতে পারছো যেটা বলছি আমি? একটু রেসপন্স কর। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে কথাটা বললাম যে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে জীবন দিয়েছে তারা আমাদের জন্য গর্ব, এই শহীদরা আমাদের জন্য গর্বের সন্তান বা গর্ব। এই শহীদরা যেহেতু বলছি, এই শহীদ তার মানে দা মার্টায়ার্স, এই শহীদরা আমাদের জন্য গর্বের বিষয়। এই জন্য আমাদের শূন্যস্থানে কি ব্যবহার করা হলো? দা ব্যবহার করা হলো। কার কোনো প্রশ্ন আছে এখানে? এনিওয়ান থাকলে বলতে পারো। এখানে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আমি যাই নেক্সট, পরবর্তী শব্দ। তো পরবর্তী শব্দে বলতেছে যে ফ্যামিলি, দা ফ্যামিলি, এই পরিবারটি। যদি বলতাম শুধু ফ্যামিলি মানে একটি পরিবারের কথা বলছে, একটি পরিবার। আর যদি বলতাম দা ফ্যামিলি, এই পরিবারটি বা পরিবারটি, দা ফ্যামিলি মানে ওই পরিবারকে বোঝানো হচ্ছে যেই পরিবারের সন্তানরা সূর্য সন্তান। শহীদদের পরিবার থেকে যে সন্তানরা জন্মগ্রহণ করে, শহীদরা যে পরিবার থেকে আগত সেই পরিবারটা কি সূর্য সন্তানের পরিবার, কারণ সেই শহীদরাই জীবন দিয়েছে দেশের জন্য। তামান্না জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ। তামান্না ক্লাসটা প্রায় শেষের দিকে, তারপর জয়েন করছো, খুশি হলাম। তো আমি জানি তুমি একটু অসুস্থ, তারপর জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা বলতেছিলাম, দা ফ্যামিলি, ফ্যামিলি মানে তো পরিবার। তো এখন দা মানে হচ্ছে এই পরিবারটি বা পরিবারের কথা বোঝানো হচ্ছে এখানে। এই হচ্ছে আমাদের শূন্যস্থানে দা এর ব্যবহার। আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকে আমি 5টা ওয়ার্ডের ব্যবহারের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করতেছি। সবাই একটু আমাকে জানাও কারো কোনো এখানে প্রশ্ন আছে কিনা। সবাই কি বুঝতে পারছো এতটুকু? কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার, বুঝতে। ওকে, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে আমি তোমাদের এই নোটটা দিয়ে দিব গ্রুপে, তোমরা নোটগুলো লিখে নিও। সায়েন্সে যারা আছো, 27 ব্যাচে সায়েন্সে যারা আছো, তোমাদের স্পেশাল ক্লাস আছে, একটু পর জয়েন করো। সায়েন্সে যারা আছো তোমাদের স্পেশাল ক্লাস আছে। আর আর্টস কমার্স আছে কোনো ক্লাস নাই, এখানে ক্লাস শেষ। নেক্সট ক্লাসে তোমরা জয়েন করো আর সকল ফ্রেন্ডে নিয়ে আসো। একটু রিকোয়েস্ট করতেছি নিয়মিত ক্লাসটা করো, ক্লাসটা মিস দিও না। প্রত্যেক দিন ক্লাসটা আমার রেকর্ড থাকে, ইউটিউবে আপলোড হয়, দেখতে পারবা। আর ক্লাস নিয়মিত করলে তোমার উপকার আছে, তুমি শিখতে পারবা লগে। তো এই ক্লাসের নোটটা দিব, তোমার বাসায় লিখে নিও। আর অবশ্যই আজকে যতটুকু পড়াইছি এগুলো একটু বাসায় লিখে আমাকে দেখাইও। আফিফা, ইফতি, রিমসা জয়েন করছো, খুশি হলাম। তো বলি রিমসা তো আর্টস গ্রুপে, তো রিমসার জন্য আজকে এখানে ক্লাস শেষ। ইফতি আর হচ্ছে আফিফা, তোমরা যদি থাকো একসাথে তোমরা সায়েন্সের ক্লাসটা করতে এসো, একটু পরে সায়েন্সের ক্লাস আছে। আর যারা আসো, ইয়াসিন আসো। হ্যাঁ ইয়াসিন, আর্টসের ক্লাসটা আমি দেখতেছি, আমি সবার সাবজেক্টগুলো আমি নেই, কার কোন সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো আমি নিই, সেই অনুযায়ী আমি চেষ্টা করব ক্লাস নেওয়ার জন্য। আমি এখনও শিওর না কবে থেকে হবে, তবে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সায়েন্সে যারা আসো সায়েন্সের অপেক্ষা থাকো, ক্লাস শুরু হবে। আর আর্টস কমার্সে যারা আসো তোমরা আজকের মতো এখানেই ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে চেষ্টা করব পরবর্তী নতুন টপিক হাজির হতে। আল্লাহ হাফিজ।